বন্ধুরা, আজ আমরা প্রাইমারি টেট ইন্টারভিউ প্রিপারেশনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। কারণ ইতিমধ্যে আমরা জানি যে প্রাইমারি টেট ইন্টারভিউ নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই জন্য প্রত্যেকেই যারা প্রাইমারি টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন এবং যাদের ট্রেনিং কমপ্লিট রয়েছে তারা কিন্তু টেটের ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নিচ্ছেন। সেই জায়গা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে আমার ধারণা অনুযায়ী। সেটা হচ্ছে কিছু ভুল ধারণা, অর্থাৎ টেট ইন্টারভিউয়ের জন্য ঠিক কোন জায়গাগুলো পড়তে হয়, কি পড়তে হয়, এই নিয়ে কিন্তু কিছু ভুল ধারণা আমি দেখতে পাচ্ছি ছাত্রদের মধ্যে। সেগুলো কি? 2 নম্বর হচ্ছে যে বিষয়গুলো এই মুহূর্তে ইন্টারভিউ প্রসেসের ক্ষেত্রে বা ইন্টারভিউ বোর্ডে কোনোভাবেই আপনাকে জিজ্ঞেস করা হবে না, অথচ তোমরা সেই বিষয়গুলোই পড়ছো। সেই বিষয় কোনগুলো বা সেগুলো পড়ার কোনোরূপ দরকার নেই আমার ধারণা অনুযায়ী বা আমার অভিজ্ঞতা অনুযায়ী। এবং 3 নম্বর বিষয় কি তাহলে পড়তে হবে, ঠিক কোন জায়গাগুলো পড়তেই হবে, যে জায়গাগুলো পড়ে রাখলেই যথেষ্ট, ইন্টারভিউয়ের জন্য যথেষ্ট বিষয়, সেই বিষয়টা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতবিষা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি চাকরি সংক্রান্ত বা শিক্ষামূলক এই ধরনের ভিডিও বা আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। এরপর আমরা যে মূল বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কোনগুলো পড়তে হবে না। ইতিমধ্যে তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ যে কি পড়তে হবে বা পড়তে হবে না। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। সেই জায়গা থেকে প্রথমেই যেটা পড়তে হবে না বা যেটা নিয়ে দেখছি অনেকেই আমাকেও জিজ্ঞাসা করে যে এই নিয়ে ভিডিও দিন, সেটা হচ্ছে 1 নম্বর প্রধান শিক্ষকের কার্যাবলী। অর্থাৎ প্রাইমারি স্কুলে একজন যিনি অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে পরবর্তী সময়ে হেড টিচার হবেন বা টিআইসি অর্থাৎ টিচার ইনচার্জ হিসেবে কাজ করবেন, হয়তো কোনো কারণে সেখানে হেড টিচার নেই, টিআইসি হতে হয়েছে, তাদের কার্যাবলী কী। অ্যাকচুয়ালি এই বিষয়টা কোনোভাবেই আমার জানার দরকার নেই বা তোমাদের পড়তে হবে না। কারণ মনে রাখতে হবে তুমি যখন জয়েন করছো, অর্থাৎ তুমি যে পরীক্ষাটা দিয়েছো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে প্রাইমারি স্কুলে একজন গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড যে স্কুলগুলো রয়েছে সেখানকার একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে। ফলে সেখানে প্রধান শিক্ষকের কী কার্যাবলী সেটা জানার কোনোরূপ দরকার নেই, কিন্তু কি জানতে হবে এই বিষয়ে সেটা আমরা পরে বলছি। অর্থাৎ প্রধান শিক্ষক যে প্রতিদিন বিদ্যালয়ে আসবেন, সেখানে তার বিভিন্ন রেজিস্টার মেনটেন করতে হবে, সেখানে রাঁধুনিদের সঙ্গে তাদের কন্ট্যাক্ট, কিচেন গার্ডেনের পরিচর্যা, বাচ্চাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে রুটিন তৈরি, সিলেবাস অনুযায়ী পড়াশোনা করাচ্ছে কিনা মাস্টারমশাই যারা রয়েছেন অ্যাসিস্ট টিচার, বা তারা ডেলি লেসন প্ল্যান তৈরি করছেন কিনা, এই যে বিষয়গুলো দেখা, সেই বিষয়গুলো জানার কোনোরূপ দরকার নেই। 2 নম্বর হচ্ছে বিদ্যালয়ে ব্যবহৃত বিভিন্ন রেজিস্টার। অর্থাৎ বিদ্যালয় চালাতে গেলে কি রেজিস্টারটা লাগে মানে একটা প্রাইমারি স্কুলে, এক্ষেত্রে মনে রাখতে হবে এই রেজিস্টার নিয়ে খুব বিতর্কিত বিষয় বলতে এটাই যে রেজিস্টার কী রেজিস্টার লাগে সেটা দেখা যাবে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার যিনি কর্মরত অ্যাসিস্ট্যান্ট টিচার তিনিও হয়তো ঠিক করে বলতে পারবেন না। তাহলে সবার ক্ষেত্রে বলছি না, কেউ হয়তো বলতে পারবেন না। তাহলে আপনি একজন শিক্ষক পদপ্রার্থী হয়ে কি করে বুঝতে পারবেন যে কী রেজিস্টার লাগবে? তোমরা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে যে মিড ডে মিল এই যে প্রকল্পটা চলে MDM, এই মিড ডে মিল প্রকল্পের জন্যই যদি ঠিকঠাক মেনটেন করতে হয় সেক্ষেত্রেই অন্ততপক্ষে 16-17টা রেজিস্টার লাগবে। কারণ এখানে আমরা জানি যে মিড ডে মিলের মানে হিসাবের জন্য একটা ক্যাশবুক লাগবে, মিড ডে মিলের অ্যাকাউন্ট থেকে টাকা পেমেন্টের জন্য চেক রেজিস্টার লাগবে, মিড ডে মিলের যে টাকা রিসিভ হচ্ছে তার জন্য রিসিভ রেজিস্টার লাগবে, মিড ডে মিলের যে প্রতিদিন খরচা হচ্ছে তার জন্য ডেলি রেজিস্টার লাগবে, মিড ডে মিলের যে চাল কতটা থাকে, যেহেতু চালটা প্রোভাইড করা হয় ডাইরেক্ট, তাহলে রাইস রেজিস্টার লাগবে, মিড ডে মিলের ক্ষেত্রে প্রতিদিন যে ভেজিটেবল কেনা হচ্ছে সেই ভেজিটেবল রেজিস্টার লাগবে, মিড ডে মিলের ক্ষেত্রে যে গ্রসারি কেনা হয় সেই গ্রসারিটা হয় মান্থলি কি উইকলি বা ডেলিও কেনে, তার রেজিস্টার লাগবে। এছাড়া বিভিন্ন যে গ্যাস নেওয়া হয় মানে গ্যাস সিলিন্ডার কেনা হয় সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার রেজিস্টার। এছাড়া অন্যান্য যে বিভিন্ন রেজিস্টার, ফুড টেস্টিং রেজিস্টার, অর্থাৎ কোন দিন কী মেনু খাওয়ানো হলো, সেখানে কারা টেস্ট করলেন, এই সমস্ত বিষয়। অর্থাৎ একটা মিড ডে মিলের জন্যই এত রেজিস্টার। এছাড়া সর্বশিক্ষা মিশনের বিভিন্ন গ্রান্ট দেওয়া হয় তার রেজিস্টার, বিদ্যালয়ের অ্যাটেন্ডেন্ট রেজিস্টার, শিক্ষকদের অ্যাটেন্ডেন্ট রেজিস্টার, স্টুডেন্ট অ্যাডমিশন রেজিস্টার, টিচার ডিটেলস রেজিস্টার, ওয়াইফস রেজিস্টার, বিভিন্ন রেজিস্টার আছে। এছাড়া বিভিন্ন ধরনের চিঠি ইস্যু করা হয় বিভিন্ন সময়ে, সেই লেটার ইস্যু রেজিস্টার বা বিভিন্ন ধরনের চিঠি আমরা পেয়ে থাকি বিদ্যালয়ে, সেই লেটার রিসিভ রেজিস্টার। এছাড়া ইউসি যখন সাবমিট করা হয় ইউটিলাইজেশন সার্টিফিকেট, অর্থাৎ কোনো একটা টাকা পাওয়া গেছে, বিভিন্ন গ্রান্ট হতে পারে, সেটা মিড ডে মিল হতে পারে, সর্বশিক্ষা হতে পারে, বা ডাইরেক্ট ডিপিও এন্ড থেকে হতে পারে, ডাইরেক্ট ব্লক এন্ড থেকে হতে পারে, সেই যে অ্যামাউন্টটা পাওয়া গেল তার যে রেজিস্টার, অর্থাৎ কবে ইউসি দেওয়া হলো, কত টাকার ইউসি দেওয়া হলো, কী বিল সেখানে দেওয়া হলো, কে ইউসিটা নিয়ে গিয়েছিল, এই সংক্রান্ত রেজিস্টার হয় ইউসি রেজিস্টার। এছাড়া বিদ্যালয়ের স্টক রেজিস্টার, ফিক্সড অ্যাসেট রেজিস্টার,
এই ধরনের প্রচুর রেজিস্টার হয়, ফলে এই সমস্ত বিষয়গুলো আমার মনে হয় জানার দরকার নেই। যাই হোক, যেগুলো বলার আমি বললাম, এইখান থেকে প্রশ্ন করবে না, ফলে এগুলো নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। নেক্সট যেটা, কারণ আমি কেন বলছি বুঝতেই পারছেন, কারণ এগুলো কিন্তু অনেক রেজিস্টারের ব্যাপার আছে এবং এগুলো হেড টিচারই জানা দরকার। ফলে আপনি যখন হেড টিচার হবেন তখন জানবেন। যদিও হেড টিচারের জন্য বর্তমান সময় অনুযায়ী যে নিয়ম আছে, কোনো পরীক্ষা টরীক্ষা হয় না, ডাইরেক্ট আমরা জানি যে যতদিন তিনি কাজ করেছেন তার ইয়ার অফ সার্ভিস সেই অনুযায়ী হয়। নেক্সট 3 নম্বরে যে বিদ্যালয় সম্পর্কিত তথ্যাবলী, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী যেগুলো আমরা জানার দরকার নেই, যে বিদ্যালয়ে এই মুহূর্তে কুল কম্পোজিট গ্রান্ট কত টাকা দেওয়া হয়, কত স্টুডেন্ট থাকলে কত টাকা দেওয়া হয়, বা এই গ্রান্টটা কোন কোন খাতে খরচা করা যাবে, এই ধরনের বিষয় যেগুলো বিদ্যালয় সম্পর্কিত তথ্য সেটা জানার দরকার নেই। বা কোন বয়সের ছাত্রদের কোন ক্লাসে ভর্তি নেওয়া হয়, বয়সের ক্ষেত্রে যে 4 মাসের ছাড় দেওয়া হয়েছে সেটা কী জন্য দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়গুলো জানার দরকার নেই। কিন্তু এগুলো নিয়েও কিন্তু অনেকে জানতে চাইছেন, তাই আমি বলছি এগুলো নিয়ে বৃথা চিন্তা করবেন না, এগুলো জানার দরকার নেই। নেক্সট 4 নম্বর, মিড ডে মিলের জটিল বিষয়, অর্থাৎ যেটা আমি একটু আগেই বলছিলাম, মিড ডে মিলের ঠিক কোনো স্টুডেন্ট পিছু কত টাকা দেওয়া হয়, কত গ্রাম করে চাল দেওয়া হয়, মিড ডে মিলের ক্ষেত্রে যে স্টুডেন্টের যে অ্যাপস WBMDMS বলে একটা অ্যাপস রয়েছে PM পোষণের আন্ডারে, সেই অ্যাপসের রিলেটেড বিষয়, এই সমস্ত বিষয়গুলো দেখছি অনেকে জিজ্ঞাসা করছেন, কিন্তু এগুলো জানার দরকার নেই। এগুলো আপনি যখন স্কুলে জয়েন করবেন তখন আপনি জানবেন। অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসবে না, বা এইখান থেকে প্রশ্ন কিন্তু কোনোভাবেই টেট 2022-এর যে পরীক্ষা হয়ে গিয়েছিল রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে কিন্তু আমার সঙ্গে যতজনের যোগাযোগ আছে কাউকে কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করেনি। সাধারণ বিষয় জিজ্ঞাসা করতে পারে, সেটা আমি পরে আলোচনা করছি। 5 নম্বর যে SSM জটিল বিষয়, সর্বশিক্ষা মিশন থেকে যে গ্রান্ট পাওয়া যায়, বর্তমান সময়ে অনলি স্কুল কম্পোজিট গ্রান্ট বলে একটা গ্রান্ট আছে, সেই গ্রান্টটাই পাওয়া যায়। অন্যান্য গ্রান্টগুলো মাঝে মাঝে দেয়, যেমন TLM গ্রান্ট দেয়, ইউনিফর্ম গ্রান্ট দেয়। এবার এইগুলো কত টাকা দেয়, স্টুডেন্ট পিছু কতগুলো স্টুডেন্ট থাকলে কত, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানার দরকার নেই। এছাড়া অন্যান্য যেগুলো বিষয় ডিটেলস যেগুলো স্কুলের ক্ষেত্রে, সেগুলো জানতে হবে না। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি কি জানবেন, সেই বিষয়টা আমরা এবার আলোচনা করব। কী পড়তে হবে? 1 নম্বর যেটা পড়তে হবে, যে টেট সিলেবাস, অর্থাৎ টেট যে পরীক্ষাটা আপনি দিয়েছেন এতদিন এবং পাস করে গেছেন, বা পরবর্তীতে যে রেজাল্ট বেরোয় যদি পাস করে থাকেন 23-এর ক্ষেত্রে, সেক্ষেত্রে টেট যে সিলেবাসটার উপর পড়াশোনা করলেন সেটা ভালো করে পড়ুন। মূলত চাইল্ড সাইকোলজি এবং পেডাগোগি পোর্শনটা ভালো করে পড়তে হবে। VVI-টা ওই জায়গাটা থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে। 2 নম্বর যে ইম্পর্টেন্স সেটা যে প্রাইমারি সিলেবাস। প্রাইমারি স্কুলের যেটা, গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে যদি আপনি চাকরি করবেন, সেক্ষেত্রে PP অর্থাৎ প্রি প্রাইমারি টু 5, যদি 5 আছে বিভিন্ন স্কুলে, সেই সিলেবাসটা ভালো করে দেখুন। মূলত 3, 4, 5 এই সিলেবাসটা ভালো করে দেখুন। আর প্রি প্রাইমারি ক্ষেত্রে আমরা জানি যে 2টো বই রয়েছে। এবার বই ঠিক বলবো না, ওটাকে বলা হয় কর্মপত্র। একটা হচ্ছে কুটুম কাটাম এবং মজারু। এই যে বিষয়গুলো, এইগুলো কেন ইন্ট্রোডিউস করা হয়েছে। এছাড়া 1-2 এর ক্ষেত্রে দেখবেন আমার বই বলে একটা বই আছে, যেখানে কোনোভাবেই কিন্তু বাচ্চারা এই মুহূর্তে অনেক অভিভাবকরা বুঝতে পারেন না যে এখানে অ্যাকচুয়ালি এটা কেন নেওয়া আসা হয়েছে। আমার বইয়ের ক্ষেত্রে একটা সমস্ত কিছু অ্যামালগামেট করে একটা বিষয় নেওয়া আসা হয়েছে, এটা কেন, এই বিষয়গুলো জেনে রাখুন। সেখানে কোন কোন স্কিলের ওপর জোর দেওয়া হয়েছে আমরা জানি, যে সেখানে অ্যাবিলিটি টু কোরিলেট, অ্যাবিলিটি টু কমিউনিকেট, অ্যাবিলিটি টু প্রবলেম সলভিং মেথড, এই সমস্ত বিষয় নিয়ে আসা হয়েছে। এগুলো কেন নেওয়া হয়েছিল? 3 নম্বর হচ্ছে গ্র্যাজুয়েশন সিলেবাস, অর্থাৎ আপনি যে বিষয়ে BA বা BSc করেছেন সেখান থেকে প্রশ্ন করতে দেখা গেছে। অর্থাৎ যখনই আপনাকে ইন্টারভিউ বোর্ডে যাবেন এবং সেখানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলবে, বা আপনি যে ডকুমেন্টস প্রোভাইড করেছেন সেখানে হয়তো গ্র্যাজুয়েশনটা দেখিয়েছেন, সেক্ষেত্রে আপনার যে গ্র্যাজুয়েশন অনার্স সাবজেক্ট বা পাস কোর্সের সাবজেক্ট, সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন করতে দেখা গেছে। অর্থাৎ আপনি হয়তো বাংলায় BA করেছেন, সেখানে দেখা গেছে ডাইরেক্ট আপনাকে একদম অনার্সের যে পেপার, সেই পেপারের যে সিলেবাস, সেখানে হয়তো তিনি বাংলারই কেউ আছেন, তিনি সেই বাংলার থেকেই প্রশ্ন করতে পারে। অর্থাৎ কোনো একটা নাটক পড়েছিলেন আপনি, ইম্পর্টেন্ট নাটক, সেটা হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা কি নীলদর্পণ, এই ধরনের নাটক পড়ে গেছেন, সেখান থেকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে। বা অন্য কোনো কবিতা থেকে স্বপ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন যে কবিতাটা আমরা গ্র্যাজুয়েশন লেভেলে থাকে সেগুলো থেকে প্রশ্ন করতে পারে। আবার এরকম কেউ আছে যিনি হয়তো BSc ইন ম্যাথমেটিক্স, তিনি যে ম্যাথমেটিক্সে BSc করেছেন, সেক্ষেত্রে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই যে আপনি BSc কমপ্লিট করলেন ম্যাথমেটিক্সে, এক্ষেত্রে আপনি ক্লাস 4 বা 5 ছাত্রদের কী শেখাবেন, বা ক্লাস 3 বা 4 বা 5 আছে, তাকে বলা হয়েছিল ক্লাস 5 আছে এরকম একটি টপিক তুমি বলো এবং সেটা ডেমনস্ট্রেশন করে দেখাও। এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে। তো গ্র্যাজুয়েশন সিলেবাসটা দেখে রাখতে হবে, গ্র্যাজুয়েশন সিলেবাসটা এই মুহূর্তে পড়তে হবে এরকমটা নয়, জাস্ট দেখে রাখবেন। জিওগ্রাফিতে যদি পড়ে থাকেন, কেউ BA করে থাকেন, তাকে এই ধরনের প্রশ্ন করতে দেখা গেছে। স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট কী,
অর্থাৎ ডাইরেক্ট প্রশ্ন করতে পারে, আবার ওই সাবজেক্টটা নিয়ে এসে একদম প্রাইমারিতে ঢুকিয়ে দিয়ে, অর্থাৎ জিওগ্রাফিতে আপনি অনেক কিছু পড়েছেন, ওশেনোগ্রাফি, বায়োক্লাইমেটোলজি এগুলো পড়েছেন। যাই হোক, এবার এই জায়গা থেকে প্রশ্ন করতে পারে যে এই মানে আপনার যে শিক্ষা সেটা আপনি কীভাবে প্রাইমারির যে 3-4 যে আমাদের পরিবেশ বলে বইটা রয়েছে সেখানে কীভাবে কোরিলেট করবেন, সেই জায়গায় কীভাবে পড়াবেন, এই ধরনের প্রশ্ন। ফলে এইগুলো দেখে রাখুন, কোনোভাবেই স্কুলের কি সিস্টেম এসব পড়ার দরকার নেই। 4 নম্বর যে টিএলএম, এই টিএলএম ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে, আমি বললাম পূর্বেই যে টিএলএমে কত টাকা দেওয়া হয়, কত গ্রান্ট দেওয়া হয়, কী কিনতে হবে, এইসব প্রশ্ন নয়। টিএলএম কীভাবে ব্যবহার করবেন, স্কুলে টিএলএম থাকা কতটা জরুরি, বিভিন্ন পড়ানোর ক্ষেত্রে টিএলএম কতটা গুরুত্বপূর্ণ, বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে টিএলএম ব্যবহার করা যাচ্ছে না বা টিএলএম অ্যাভেলেবেল নয়, সেক্ষেত্রে আপনি কীভাবে পড়াবেন, এই ধরনের প্রশ্ন কিন্তু করতে দেখা গেছে। 5 নম্বর হচ্ছে জেনারেল ইনফরমেশন রিগার্ডিং স্কুল, যেটা আমি একটু আগেই বললাম, স্কুলের সাধারণ ঘটনা, অর্থাৎ একটা স্টুডেন্ট একটা প্রি প্রাইমারি সেকশন টু 5 পর্যন্ত পড়ানো হয়, অর্থাৎ জিজ্ঞেস করতে পারে যে প্রাইমারি সেকশনে কোন পর্যন্ত পড়ানো হয়, কি আপার প্রাইমারি সেকশনে কোন পর্যন্ত পড়ানো হয়, বর্তমানে স্টুডেন্ট এবং টিচার রেশিও কী রয়েছে, স্কুলের পরিকাঠামো বর্তমানে উন্নতি দরকার আছে এগুলো আমার মনে হয়, ছাত্র সংখ্যা কেন কমছে, এই ধরনের ইনফরমেশন থেকে প্রশ্ন আসতে পারে, বা আপনি শিক্ষক হিসেবে কী উন্নতি করতে চাইছেন। আর জেনারেল ইনফরমেশন রিগার্ডিং স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ একটা স্কুল চালানোর ক্ষেত্রে যে ইমিডিয়েট হাই অথরিটিগুলো থাকে, অর্থাৎ সেটা হতে পারে এসআই লেভেল, এআই লেভেল, ডিআই লেভেল, ডিপিএসসি লেভেল, এই ধরনের প্রশ্ন, ব্লক লেভেল, যাদের সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট রাখতে হবে পরবর্তী সময়ে। আপনাদের বলতে অবশ্যই স্কুলের যে হেড টিচার রয়েছেন তিনি, বা পরবর্তী সময় এসআই এন্ড থেকে কানেকশান করা হবে, সেই ইনফরমেশনগুলো কিন্তু রাখতে হবে। কতগুলো আপনার সার্কেলের নাম কি, ডিপিএসসির নাম কি, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, জেনারেল ইনফরমেশন। নেক্সট যেটা 7 নম্বর যে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস, তো এরপরে আপনাকে ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করতে হবে। এবার ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে কিছু কমন বিষয় আছে, সেখান থেকে প্রশ্ন করে, বা আমি একটু আগেই বলছিলাম যে আপনার যে গ্র্যাজুয়েশন সিলেবাস, মানে গ্র্যাজুয়েশনে যে আপনি যেটা অনার্স করেছেন সেটা সায়েন্স হতে পারে, আর্টস হতে পারে, বা অন্যান্য কমার্স হতে পারে, যাই হোক সেখানে কিন্তু আপনাকে আপনার সিলেবাস ধরে প্রশ্ন করতে পারে। আবার ওই সিলেবাসটাকে ডাইরেক্ট প্রাইমারিতে নিয়ে এসে, যে আপনি জিওগ্রাফিতে করেছেন, অনার্স করেছেন, কি আপনি হিস্ট্রিতে অনার্স করেছেন, সেক্ষেত্রে আপনার হিস্ট্রি বা জিওগ্রাফির জ্ঞান 3-4 যে আমাদের পরিবেশ রয়েছে সেখানে কীভাবে কাজে লাগাবেন, বা অন্যান্য সাবজেক্ট যদি কিছু আপনি পড়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করছে। কিন্তু পূর্বের যেগুলো আলোচনা করলাম, অর্থাৎ কী কী রেজিস্টার মেনটেন করা হয়, মিড ডে মিলের কত টাকা দেওয়া হয়, বর্তমানে যে টাকাটা মানে এই যে গ্রান্টটা বাড়ানো হয়েছে ডিসেম্বর থেকে, সেটা কত টাকা করে বাড়ানো হয়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব একটা করতে দেখা যায়নি, বা আমার মনে হয় আপনাদেরও এই ধরনের প্রশ্ন করবে না। হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে যে কোন কোন গ্রান্ট বর্তমানে প্রাইমারি স্কুলে দেওয়া হয়, বা কোন কোন প্রজেক্ট বাচ্চাদের প্রোভাইড করে, তখন সেটা মিড ডে মিল, সর্বশিক্ষা মিশনের বিভিন্ন গ্রান্ট, সেটা ইউনিফর্ম গ্রান্ট হতে পারে, সেটা এনটিবি যে বুক দেওয়া হয়, ন্যাশনালাইজড টেক্সট বুক, সেটা ফ্রিতে দেওয়া হয়, শু দেওয়া হয়, স্কুল ব্যাগ দেওয়া হয়, খাতা দেওয়া হয়, যদিও সব ক্লাসের এগুলো নয়, আমি আগেই বলেছিলাম। ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হয়, মেধাশ্রী, শিক্ষাশ্রী, যদিও ঐক্যশ্রী বাদ দিয়ে বাকিগুলো সমস্তটাই 5 থেকে দেওয়া হয়, যদিও 5 আছে প্রাইমারি ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে, তাই বললাম। যাই হোক, এই বিষয়টা আলোচনা করলাম, ফলে বৃথা এই সমস্ত বিষয়গুলো পড়ে সময় নষ্ট না করে ওই বিষয়গুলোর উপর জোর দিন, যেটা আমি পূর্বে আলোচনা করলাম। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।